যে কোনো দেশের সুপার পাওয়ার হয়ে ওঠার প্রথম এবং প্রধান শর্ত হল তার শক্তির উৎস বা এনার্জি সিকিউরিটি। বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্সে কোনো অনুমানের জায়গা নেই, যা আছে তা হলো একদম বাস্তব। আর সেই বাস্তব এটাই যে দেশ নিজের শক্তির জন্য অন্য দেশের উপর নির্ভরশীল, তার সার্বভৌমত্ব সবসময় ঝুঁকির মুখে থাকে। ভারত আর সেই দুর্বল অবস্থানে থাকতে রাজি নয়। ঠিক এই কারণেই ভারত সরকার গ্লোবাল এনার্জি মার্কেটে এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে, যা দেখে এই মুহূর্তে আমেরিকা থেকে শুরু করে চীন সবার নজর আটকে গেছে ভারতের রাজস্থানের উপর। ভারত তার নিজের ক্ষমতায়, নিজের প্রযুক্তিতে বিশ্বের বুকে এক নতুন নিউক্লিয়ার পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডে আমরা ভারতের ইতিহাসের এমন এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে আলোচনা করব, যা আগামী দিনে আমাদের পুরো পাওয়ার সেক্টর এবং বৈশ্বিক অবস্থানকে চিরতরে বদলে দিতে চলেছে। বন্ধুরা, প্রথমেই সরাসরি চলে আসা যাক আমাদের সবথেকে বড় খবরে। ভারত সরকার দেশের ইতিহাসের সবচেয়ে বড় নিউক্লিয়ার এনার্জি প্রজেক্টের টেন্ডার আনুষ্ঠানিকভাবে চালু বা লঞ্চ করে দিয়েছে। রাজস্থানের মাহি বাসওয়ারা নামক জায়গায় এই বিশাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হতে চলেছে। আর এই প্রজেক্টের জন্য যে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে তা শুনলে আপনি চমকে উঠবেন। সম্পূর্ণ এই প্রজেক্টের বাজেট রাখা হয়েছে 28,000 কোটি টাকারও বেশি। এই ঐতিহাসিক খবরটি দেশ বিদেশের সংবাদ মাধ্যমে কিভাবে ঝড় তুলেছে তা আমাদের জানা অত্যন্ত জরুরি। এই আর্টিকেলটিতে পরিষ্কার বলা হয়েছে যে ভারত সরকার তার ইতিহাসের বৃহত্তম নিউক্লিয়ার আইল্যান্ড ইপিসি টেন্ডার ইস্যু করেছে। এই প্রজেক্টের মাধ্যমে রাজস্থানে মোট 2800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই খবরটি সামনে আসার পর থেকে বিশ্বজুড়ে ভারতকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কিন্তু এখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যা আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এক, কেন ভারত সরকার হঠাৎ করে এই বিপুল অঙ্কের টেন্ডার লঞ্চ করলো? যেখানে বিশ্বের অনেক দেশ নিউক্লিয়ার এনার্জি থেকে দূরে সরছে, সেখানে ভারত কেন নিজের পুরো শক্তি এখানে বাজি ধরছে? দুই, এই প্রজেক্টে যে প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহার করা হচ্ছে তার পেছনে ভারতের আত্মনির্ভরতার রহস্যটা ঠিক কী? তিন, এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভারত সরকার কেন এই প্রথম কোনো নিউক্লিয়ার প্রজেক্টে বড় বড় বেসরকারি বা প্রাইভেট প্লেয়ারদের সরাসরি আমন্ত্রণ জানাচ্ছে? এর পেছনে কোনো গভীর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি লুকিয়ে নেই তো? এই সমস্ত প্রশ্নের নিখুঁত উত্তর জানতে এবং ভারতের এই নতুন শক্তিরূপের আসল সত্যটি বুঝতে আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভারতের এই ঐতিহাসিক প্রজেক্টটি বুঝতে গেলে আমাদের প্রথমে একটি নতুন নাম জানতে হবে, অশ্বিনী। এটি কোনো সাধারণ নাম নয়, এটি হলো ভারত সরকারের তৈরি একটি অত্যন্ত শক্তিশালী জয়েন্ট ভেঞ্চার। এর পুরো নাম হলো অনুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেড। এই জয়েন্ট ভেঞ্চারটি ভারতের দুই মহারথী সরকারি সংস্থার মিলনে তৈরি হয়েছে। একদিকে আছে এনপিসিআইএল এবং অন্যদিকে রয়েছে দেশের বৃহত্তম বিদ্যুৎ বন্টনকারী সংস্থা এনটিপিসি লিমিটেড। এই জুটির গুরুত্ব ঠিক কতটা তা বুঝতে চলুন আমরা আরেকটি বড় খবর দেখে নিই। এই আর্টিকেলে স্পষ্ট করা হয়েছে যে এই জয়েন্ট ভেঞ্চারে মেজরিটি শেয়ার হোল্ডিং রয়েছে এনপিসিআইএল এর কাছে এবং বাকি 49% শেয়ার রয়েছে এনটিপিসির কাছে। কিন্তু সরকার কেন এই দুটি সংস্থাকে একসাথে মেলালো? এর পেছনে রয়েছে চমৎকার কাজের মেলবন্ধন বা সিনার্জি। এনপিসিআইএল এর কাছে রয়েছে নিউক্লিয়ার টেকনোলজির কয়েক দশকের দুর্দান্ত অভিজ্ঞতা বা এক্সপার্টিজ, কিন্তু বড় বড় প্রজেক্ট অত্যন্ত দ্রুত এবং সফলভাবে মাটিতে নামানোর ক্ষমতা বা প্রজেক্ট এক্সিকিউশন ক্যাপাবিলিটি রয়েছে এনটিপিসির কাছে। এই দুই শক্তির মেলবন্ধনে তৈরি হওয়া অশ্বিনী কোম্পানি এখন রাজস্থানের মাহি বাসওয়ারা প্রজেক্টটি পরিচালনা করতে চলেছে। এর ফলে অতীতে ভারতের নিউক্লিয়ার প্রজেক্টগুলোতে যে লাল ফিতের ফাঁস বা দীর্ঘ সময় লেগে যাওয়ার সমস্যা ছিল তা সম্পূর্ণ দূর হয়ে যাবে। এটি ভারত সরকারের একটি অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত। এবার আমরা আলোচনা করব এই প্রজেক্টের ভৌগোলিক অবস্থান এবং এর আসল হৃৎপিণ্ড অর্থাৎ রিঅ্যাক্টর নিয়ে। আপনারা যদি রাজস্থানের মানচিত্র বা ম্যাপের একদম দক্ষিণ দিকে নজর দেন, তাহলে সেখানে রয়েছে বাসওয়ারা জেলা। আর এই জেলাতেই বয়ে চলেছে বিখ্যাত মাহি নদী। এই নদীর জলের উৎসকে কাজে লাগিয়ে গড়ে উঠছে মাহি বাসওয়ারা রাজস্থান অ্যাটমিক পাওয়ার প্রজেক্ট। এখানে 700 মেগাওয়াটের মোট 4টি পরমাণু চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্থাপন করা হবে।
অর্থাৎ সব মিলিয়ে উৎপন্ন হবে 2800 মেগাওয়াট অত্যন্ত পরিষ্কার ও দূষণমুক্ত গ্রিন এনার্জি। কিন্তু এই প্রজেক্টের সবচেয়ে গর্বের বিষয় কি জানেন? এই চুল্লিগুলোর নকশা বা টেকনোলজি আমরা কোনো বিদেশি শক্তি যেমন রাশিয়া, ফ্রান্স বা আমেরিকার কাছ থেকে ধার করিনি। এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব গবেষণায় তৈরি ইন্ডিজিনাস প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। চলুন এই প্রযুক্তি বিশ্ব দরবারে ভারতের গ্রহণযোগ্যতা কতটা বাড়িয়েছে তা একটি ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্ট থেকে দেখে নেওয়া যাক। আন্তর্জাতিক এই সংবাদ সংস্থা স্বীকার করেছে যে ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই PHWR রিঅ্যাক্টর ডিজাইনের উপর কতটা আত্মবিশ্বাসী। এই টেকনোলজি ইতিমধ্যেই আমাদের গুজরাটের কাকরাপার এবং রাজস্থানের রাওয়াতভাটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে সফলভাবে কাজ করছে। ভারতের তৈরি এই 700 মেগাওয়াটের রিঅ্যাক্টরগুলো অত্যন্ত নিরাপদ এবং অত্যন্ত সাশ্রয়ী। নিজস্ব প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো কোনো বিদেশি রাষ্ট্র যদি কখনো আমাদের উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপায়, তবুও আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন বা টেকনোলজিক্যাল সাপোর্ট এক মুহূর্তের জন্য থমকে যাবে না। একেই বলে সত্যিকারের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভারত তো আগে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করতে বছরের পর বছর বা প্রায় 1 দশক সময় লাগিয়ে দিত, তাহলে এখন এত দ্রুত কিভাবে কাজ হবে? এখানেই ভারত সরকার চীনের একটি সফল কৌশলকে আপন করে নিয়েছে, যাকে বলা হয় ফ্লিট মোড অপারেশন। ফ্লিট মোডের মূল কথা হলো অত্যন্ত সহজ। একই ডিজাইন, একই সাপ্লায়ার এবং একই ধরনের কাঁচামাল ব্যবহার করে একযোগে একাধিক জায়গায় কাজ শুরু করা। এর ফলে ডিজাইনে কোনো বদল হয় না, যার কারণে নির্মাণ খরচ বা কনস্ট্রাকশন কস্ট অনেক কমে যায় এবং অত্যন্ত দ্রুত প্রজেক্টের কাজ শেষ করা সম্ভব। আর কাকরাপার, রাওয়াতভাটা, হরিয়ানার গোরখপুর এবং কর্ণাটকের কায়গাতে ঠিক এই ফ্লিট মোডেই কাজ চালানো হচ্ছে। আর এই একই পদ্ধতি এখন মাহি বাঁশওয়ারা প্রজেক্টেও ব্যবহার করা হবে। কিন্তু এই প্রজেক্টকে আরও বেশি গতিশীল করতে ভারত সরকার আরেকটি অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে, তা হলো বেসরকারি খাতের অন্তর্ভুক্তি। আসুন এই বিষয়ে চতুর্থ বড় খবরটি দেখে নেওয়া যাক। এই প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে যে ভারতের নিউক্লিয়ার এনার্জি সেক্টরকে বড় আকারে খুলে দেওয়া হচ্ছে বেসরকারি বিনিয়োগের জন্য। ভারতের বড় বড় কর্পোরেট জায়ান্ট যেমন আদানি গ্রুপ, টাটা এবং বেদান্ত গ্রুপ এই প্রজেক্টে অংশ নেওয়ার জন্য প্রবল আগ্রহ দেখাচ্ছে। এতদিন পর্যন্ত ভারতের পরমাণু শক্তি ক্ষেত্রটি পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে তালাবদ্ধ অবস্থায় ছিল, কিন্তু এখন বেসরকারি সংস্থাকে সাথে নিয়ে কাজ করার সিদ্ধান্ত প্রমাণ করে যে ভারত সরকার লাল ফিতের ফাঁস ছিঁড়ে ফেলে কতখানি দ্রুততার সাথে দেশের এনার্জি প্রোডাকশন বাড়াতে চাইছে। সরকারের এই ব্যবসায়িক এবং প্রযুক্তিগত বাস্তববাদী চিন্তাভাবনা সত্যি প্রশংসার দাবি রাখে। বন্ধুরা, ভারতের এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে একটি আকাশছোঁয়া লক্ষ্যমাত্রা। ভারতের টার্গেট হলো 2047 সালের মধ্যে দেশে 100 গিগাওয়াট নিউক্লিয়ার এনার্জি উৎপাদন করা। বর্তমানের ক্ষয়িষ্ণু কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কমাতে এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে পরমাণু শক্তি ছাড়া ভারতের কাছে আর কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। কিন্তু পরমাণু চুল্লি চালাতে গেলে যে প্রধান জ্বালানির প্রয়োজন হয় তা হলো ইউরেনিয়াম। আর ভারত এই জ্বালানির সুরক্ষার জন্য বিশ্বমঞ্চে অসাধারণ ডিপ্লোম্যাটিক গেম প্লে খেলছে। বিগত 1 বছর ধরে ভারত সরকার দুটি বড় দেশের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করেছে। প্রথমটি হলো কানাডা ডিল। বছরের শুরুতে কানাডার সাথে $multi-billion একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত, দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে। দ্বিতীয়টি হলো অস্ট্রেলিয়া ডিল। প্রায় 12 বছর ধরে আটকে থাকা আলোচনার জট কাটিয়ে অস্ট্রেলিয়ার সাথেও ভারত ইউরেনিয়াম আমদানির চুক্তি কার্যকর করেছে, যার ফলে এখন অস্ট্রেলিয়া থেকেও ইউরেনিয়াম ভারতে আসতে শুরু করেছে। এই দ্বিপাক্ষিক চুক্তিগুলোর ফলে ভারতের পরমাণু চুল্লিগুলো কখনোই জ্বালানির অভাবে বন্ধ থাকবে না। যেখানে বিশ্বের অন্যান্য বড় দেশগুলো শক্তির সংকটে ভুগছে, সেখানে ভারত নিজের দূরদর্শী কূটনীতি ও ঘরোয়া নীতির মেলবন্ধনে নিজের ভবিষ্যৎ সম্পূর্ণ সুরক্ষিত করে ফেলেছে। শুধু বড় বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রই নয়, ভারতের লক্ষ্য এখন আরও আধুনিক প্রযুক্তির দিকে। ভারত ইতিমধ্যেই নিজস্ব ডিজাইনের MSR বা স্মল মডিউলার রিঅ্যাক্টর বা SMR তৈরির কাজ অনেকখানি এগিয়ে নিয়ে গেছে। এই স্মল মডিউলার রিঅ্যাক্টরগুলো সাধারণ রিঅ্যাক্টরের চেয়ে আকারে অনেক ছোট হয় এবং অত্যন্ত কম খরচে ও খুব কম সময়ে এগুলোকে স্থাপন করা যায়। ভারতের থিঙ্ক ট্যাঙ্কদের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রথম স্মল মডিউলার রিঅ্যাক্টরগুলো মহারাষ্ট্রের তারাপুর এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বা ভাইজ্যাকে স্থাপন করা হবে।
এই ছোট রিঅ্যাক্টরগুলো ভারতের ইস্পাত বা সিমেন্টের মতো ভারী শিল্প কারখানাগুলোতে সরাসরি ডেডিকেটেড গ্রিন এনার্জি সরবরাহ করতে পারবে। অর্থাৎ ভারত বড় ও ছোট উভয় ধরনের পরমাণু প্রযুক্তিতে সমান্তরালভাবে এগিয়ে চলেছে। পরিশেষে একটা কথাই বলা যায়, রাজস্থানের মাহি বাঁশওয়ারার এই 28,000 কোটি টাকার টেন্ডার কোনো সাধারণ বিদ্যুৎ প্রকল্পের ঘোষণা নয়। এটি বিশ্বমঞ্চের নতুন ভারতের অর্থনৈতিক ও সামরিক সার্বভৌমত্বের এক চরম হুঙ্কার। আমাদের নিজস্ব দেশীয় প্রযুক্তির উপর ভরসা রেখে বেসরকারি খাতের কর্মদক্ষতাকে সাথে নিয়ে এবং বৈশ্বিক কূটনীতিতে ইউরেনিয়াম সরবরাহ সুনিশ্চিত করে ভারত তার এনার্জি সেক্টরে স্বাবলম্বী হওয়ার পথে পা বাড়িয়েছে। এই মহা প্রজেক্টটি ভারতের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গর্বের এবং গৌরবের বিষয়। আপনার কি মনে হয়, ভারতের এই বিশাল পদক্ষেপ কি চীন বা অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশকে বড়সড় ধাক্কা দিতে চলেছে? ভারতের এই পরমাণু বিপ্লব সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।